ভুটানের আনুষ্ঠানিক নাম কিংডম অব ভুটান। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু। তবে ফ্রুন্টসলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এটি দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ। ভুটানের জনসংখ্যা 4টি নৈতিক গোষ্ঠী নিয়ে গঠিত: অ্যানগালোপ, শার্টচপ, লহসম্পা এবং আদিবাসী গোষ্ঠী। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জঙ্খা ভাষায় দ্রোকিয়ল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ হল উঁচু ভূমি। অন্য মতে ভুটান এসেছে ভোটস আন্ত, অর্থাৎ তিব্বতের শেষ সীমানা হতে, যেহেতু ভুটান তিব্বতের ঠিক দক্ষিণে অবস্থিত। ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে ভুটান বিভিন্ন নামে খ্যাত ছিল, যেমন লো মন, লোমেন খাজি, লো মেন জং। অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল। আমাদের আজকের এপিসোডে থাকছে এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটান সম্পর্কে। ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে সেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না। এখানে হয়তো খ্রিস্টপূর্ব 2000 অব্দেও বসতি ছিল, তবে নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরে এলাকাটি সম্পর্কে আরও জানা যায়। সে সময় বহু তিব্বতী বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসে। 1200 শতকে এখানে দুরুকপা কাগিউপা নামের বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ। 1616 সালে ঝাবড্রুং নগওয়াং নামগিয়েল নামের এক তিব্বতী লামা 3 বার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভুটান এলাকাটি একটি সংঘবদ্ধ দেশে পরিণত হতে শুরু করে। তারপর তিনি একটি ব্যাপক ও সূক্ষ্ম বিবরণ সমৃদ্ধ আইন ব্যবস্থা প্রচলন করেন এবং একটি ধর্মীয় সিভিল প্রশাসনের উপর নিজেকে একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর অন্তকোন্দল ও গৃহযুদ্ধের কারণে পরবর্তী 200 বছর একনায়কতন্ত্রের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। 1885 সালে ওগিয়েন ওয়াংচুক শক্ত হাতে ক্ষমতা প্রয়োগে সক্ষম হন এবং ভারতের ব্রিটিশ প্রশাসনের সাথে সখ্যতা গড়ে তোলেন। 1907 সালে ওগিয়েন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বরের 17 তারিখ সিংহাসন আরোহণ করেন। তার উপাধি ছিল দ্রুক গিয়ালপো, অর্থাৎ ড্রাগন রাজা। 1910 সালে রাজা ওগিয়েন ওয়াংচুক ও ব্রিটিশ শক্তি পুনাখার চুক্তি স্বাক্ষর করে, যেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয়। ওগিয়েন ওয়াংচুক 1926 সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করা হয়। 1949 সালে ভুটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে নির্দেশনা নেওয়ার ব্যাপারে সম্মত হয় এবং এর পরিবর্তে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। 1952 সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন। তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং 1971 সালে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রে পরিণত হয়। তার সময়েই ভুটানে একটি জাতীয় সংসদ, নতুন আইন ব্যবস্থা, রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং একটি উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়। 1972 সালে 16 বছর বয়সে জিগমে সিংয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন। তিনি আধুনিক শিক্ষা, সরকারের বিকেন্দ্রীকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা। উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং এই ভিন্নতার কারণে তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তার আমলে ধীরে ধীরে ভুটান গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে।
2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের রাজা হন। 2008 সালের 18 জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানে পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। তবে জিগমে দর্জি ওয়াংচুককে আধুনিক ভুটানের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। ভুটানের আয়তন 38,394 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভুটান পৃথিবীর 136তম দেশ। দেশটির মোট জনসংখ্যা হল 7,81,260 জন। জনসংখ্যার দিক থেকে ভুটান পৃথিবীর 165তম দেশ। ভুটানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20 জন মানুষ বাস করে। মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ ভুটান। ভুটানের ডায়ালিং কোড হল +975। ভুটানের মুদ্রার নাম হল গোল্ট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় রুপির সাথে সম্পর্কিত। এক ভুটানি গোল্ট্রাম সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.14 টাকা সমান। দেশটির দাপ্তরিক ভাষা হল জংখা, কিন্তু তিব্বতী বর্ণমালা লেখার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও নেপালি ও হিন্দি ভাষায় অনেক মানুষ কথা বলে এবং স্কুলে ইংরেজি পড়ানো হয়। দেশটির প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় 75% বৌদ্ধ, 22% হিন্দু, বাকি 3% মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য জাতিসত্তার মানুষ বাস করে। দেশটির জনগণের প্রায় 94% কৃষিকাজে নিয়োজিত। দেশটিতে বেকারত্বের হার প্রায় 3.74%। ভুটান এমন কয়েকটি দেশগুলির মধ্যে একটি যা তার ইতিহাস জুড়ে স্বাধীন হয়েছে। কখনো কোনো দেশ জয় করেনি, বাইরের কোনো শক্তি দ্বারা শাসিতও হয়নি। দেশটির সাক্ষরতার হার প্রায় 67%। আর্চারি হল ভুটানের জাতীয় খেলা। ভুটান দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশ। দেশটির জিডিপি প্রায় $3 বিলিয়ন। ভুটানের মাথাপিছু আয় হল প্রায় $3,280। ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতিগুলির মধ্যে একটি। তবে ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন এবং ভারতে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল। ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ। ভুটানের 2010 সালের তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ। ভুটান তার প্রাকৃতিক সৌন্দর্য, বন সংরক্ষণ, মহান সংস্কৃতি ও ঐতিহ্য এবং জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। ভুটানে প্রায় 72% স্থান জুড়ে বনভূমি রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ জীববৈচিত্র্যের স্থান। এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের অনুরূপ বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড নামে ডাকা হয়। ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপের নাগরিকদের জন্য ভুটান ভ্রমণ সম্পূর্ণ উন্মুক্ত। তবে অন্য দেশের নাগরিকদের জন্য ভুটান ট্যুরের জন্য ট্যুর অপারেটরদের কাছে নিবন্ধন করতে হয় এবং দেশে অবস্থানের জন্য একজনকে প্রতিদিন প্রায় $250 খরচ করতে হয়। যদিও এই ফির বেশিরভাগই ভ্রমণ, থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যয় অন্তর্ভুক্ত থাকে।